আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, ফের হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দ্রুত শুনানির আর্জি ফের ফেরালো হাইকোর্ট। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে অভিষেকের আপত্তি জানিয়ে দ্রুত শুনানির আর্জি তৃণমূল সাংসদের। দ্রুত শুনানির আর্জি ফের ফেরালো হাইকোর্ট। ফের হাইকোর্টে ধাক্কা অভিষেকের। মঙ্গলবারের আগে কোনো আবেদনই শোনা হবে না, আরো একবার আপনাদেরকে জানাবো। আপত্তি জানিয়ে দ্রুত শুনানির আর্জি তৃণমূল সাংসদের। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অর্ণবের থেকে একবার জানবো, অর্ণব, আজ হাইকোর্টের পর্যবেক্ষণ কি ছিল? বিধানসভা ভোটের প্রচার চলাকালীন তিনি যা করেছিলেন সেই ঘটনা এই মুহূর্তে বিধাননগর পুলিশের প্রথম কমপ্লেন হয়, তার এফআইআর হয়, তার তদন্ত শুরু হয় এবং পরে বিষয়টি সিআইডি টেক ওভার করে। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে মন্তব্যগুলি করেছেন সেই বিষয়গুলি এভিডেন্স আকারে রাখার জন্য এক্ষেত্রে তার বলার কণ্ঠস্বর সেটা নমুনা আকারে গ্রহণ করার প্রয়োজন এবং এর জন্য নিম্ন আদালতে শরণাপন্ন হয়েছিল এজেন্সি এবং সিআইডির সেই আবেদনে প্রাথমিকভাবে 30 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর দেওয়ার কথা ছিল, কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে যে নির্দেশ আছে তাতে বিচারপতি কৃষ্ণঙ্কর ঘোষ বলেন যে একটা এফআইআর উপর দুজন বিচারপতি হাইকোর্টের দুটো আলাদা বেঞ্চের দুরকম বিচার এটা হতে পারে না। যে বিচারপতি করছেন সেই বিচারপতি থেকে এটা হওয়া উচিত বলে তিনি প্রাথমিকভাবে পর্যবেক্ষণ রাখেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যিনি আছেন তার কাছে এ বিষয়ে কমিউনিকেশন লেটার দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিষয়টি বিচারপতি সৌগত ভট্টাচার্যের ঘরেই ফিরে আসে এবং বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবীরা চেষ্টা করেন এই মামলার তাড়াতাড়ি শুনানি করার জন্য। শুধু বিচারপতি সৌগত ভট্টাচার্য সাফ জানিয়ে দেন এই মুহূর্তে এই মামলা তিনি বুঝতে পারছেন কোন মামলার কথা বলা হচ্ছে। আদালত কি নির্দেশ দিয়েছিল রক্ষা কক্ষে সেটাও তার নিরীক্ষণ জানা আছে, কিন্তু তাড়াহুড়ো করে কোন জরুরি ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে শুনানি আদালত করছে না, কারণ তার যা মামলার তালিকা, বিচার্য মামলার তালিকার যে ভার রয়েছে তার কাছে সেটাকে যদি কন্টিনিউ করতে হয় আজকে কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময় দেওয়া যাবে না মঙ্গলবারের আগে। এক্ষেত্রে একটা বিষয় যেটা দাঁড়াচ্ছে 8 তারিখ পরবর্তী বলার কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালত নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। সেক্ষেত্রে 8-এর আগে 7 তারিখ এই মামলার দৃষ্টি আকর্ষণ করে শুনানি কমপ্লিট করা এবং নির্দেশ হাইকোর্ট থেকে তুলে নিয়ে আসা কতটা সফল হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি বিধি তা এখন দেখার। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের একবার তিনি বলা দিতে চান না, তিনি বলার স্বর দিতে চাইছেন না। কেন চাইছেন না সেটা অবশ্যই তার আইনজীবীর একটা ব্যাখ্যা দিয়েছেন, যে বলেছেন তিনি অ্যাডমিট করে নিচ্ছেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহ সম্পর্কে যে মন্তব্য করেছিল রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি একটু ডিজেও বাজবে দুপুর 12টার পর 4 মে, এই মন্তব্যগুলো তিনিই করেছিলেন, তিনি অ্যাডমিট করে নিচ্ছেন। কাজেই এগুলো আর তার গলার কণ্ঠস্বর দিয়ে নতুন করে দেওয়ার প্রয়োজনীয়তা নেই। কিন্তু এভিডেন্স অ্যাক্ট বলে একটা বস্তু আমাদের আইনে রয়েছে, সেই এভিডেন্স অ্যাক্টে কোন একটা যখন এই ধরনের মামলা হয়, অর্থাৎ যে বক্তব্যটা নিয়ে এত ডিসপিউট হচ্ছে সেই বক্তব্যটা এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী তার মূল্য সেটা যদি সাক্ষ্য হিসাবে ভাবতে হয় সেটা আদালতের মাধ্যমে কণ্ঠস্বর মিলিয়ে সেটাকে ম্যাচ করতে হয়। সেই ম্যাচ করার যে প্রক্রিয়া সেটা তদন্ত বারবার নন কমপ্লায়েন্স আকারে ব্যাহত হচ্ছে। কোন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই মামলা হয়েছিল শোনাবো আপনাদের। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন।